দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। উত্তরের গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির উত্তাল অঙ্গনে নিজের অবস্থান গড়ে তোলেন এক তরুণ। জাসদ ছাত্রলীগের সংগ্রামী নেতা, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। 80-র দশকে বাসদের কেন্দ্রীয় নেতা হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। 1983 থেকে 1990 সামরিক শাসন বিরোধী প্রতিটি গণ আন্দোলনে তার সরব উপস্থিতি, সাহস আর নেতৃত্ব হয়ে ওঠে দৃষ্টি আকর্ষণের মতো। পরবর্তীতে 1993 সালে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে। আর 2007 সালে তিনি দায়িত্ব পালন করেন দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে। রাষ্ট্র, ক্ষমতা ও গণতন্ত্র নিয়ে তার অবস্থান বরাবরই ছিল তীব্র, সরাসরি আর আপোষহীন। এই স্পষ্টভাষী চরিত্রের কারণেই রাজনৈতিক জীবনে এসেছে চাপ, বিতর্ক, এমনকি কারাবরণও। অর্ধ শতাব্দীর বেশি রাজনৈতিক জীবনে ছাত্র আন্দোলন, গণসংগ্রাম ও নাগরিক অধিকারের প্রশ্নে তিনি উজ্জ্বল ও আপোষহীন। তবে জাতীয় নির্বাচনের ময়দানে তার সাফল্য ছিল সীমিত। নৌকার হয়ে দুটি এবং ধানের শীষের হয়ে একটি নির্বাচনে অংশ নিলেও কখনো এমপি বা মন্ত্রী হতে পারেননি তিনি। তবুও হারাননি মানুষের আস্থা, আর হারাননি নিজের আদর্শের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি। পরবর্তীতে তিনি গড়ে তোলেন রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিক ঐক্য, যেখানে তিনি কথা বলেন জনগণের অধিকার, গণতন্ত্র আর রাষ্ট্র ক্ষমতার জবাবদিহিতা নিয়ে। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি দেখেছেন আন্দোলনের ঢেউ, ক্ষমতার পালাবদল আর জনগণের রাজনীতির ভাঙাগড়া। সমালোচকরা বলেন তিনি কখনো কৌশলী, কখনো খুবই সরাসরি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের সবচেয়ে তীক্ষ্ণ ও স্পষ্টভাষী মুখদের একজন তিনি। আমাদের আজকের দ্য হট সিটের অতিথি মাহমুদুর রহমান মান্না। মান্না ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে। কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই বিষয়ে আমরা ফিরব, কিন্তু আমি একটু সাম্প্রতিক বিষয় দিয়ে আমরা শুরু করতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এখন ভোটের আলোচনা হচ্ছে। ভোটের সাথে জোটের সম্পর্ক, আর আরেক দল দৌড়াদৌড়ি করছে কোর্টে। ভোট, জোট, কোর্ট, কি হচ্ছে আগামীর বাংলাদেশ? কোর্টটা একটু ব্যাখ্যা করেন। কি বলতে? কোর্ট ব্যাখ্যা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর রায় হয়েছে, আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তাদের কোর্টে দৌড়াদৌড়ি হচ্ছে। আজকেও একটি মামলায় আওয়ামী পরিবার বা শেখ হাসিনার পরিবারের রায় হয়েছে। সেই জায়গা থেকেই বলা, ভোট কবে হচ্ছে, জোটের কত দূর, কোর্টেই বা কত দূর দৌড়াদৌড়ি চলবে? মানে এরকম জায়গা থেকে শুরু করেছেন না, যেখান থেকে উঠে আসা একটু মুশকিল। উঠে আসা বলতে আমি বোঝাচ্ছি কি, ক্যানভাসটা অনেক বড় হয়েছে এবং সেই জায়গায় পুরো বিষয়টা ব্যাখ্যা করার জন্যে যতখানি সময় দরকার ততখানি আমি পাবো কিনা আমি জানি না। তবু আমি যতখানি আমার মানে যোগ্যতায় কুড়াই ততখানি বলবো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশকে যদি আপনি আলাদা করে দেখেন, আলাদা বলতে বোঝাচ্ছি যে রাজনীতিতে কেবল বাংলাদেশ নিয়ে আপনি কথা যদি বলেন, তাহলে 50-এর চাইতে বেশি বছর বয়স ধরে বাংলাদেশ যে অস্তিত্ব নিয়ে ঠিক আছে, সেই অস্তিত্ব আমাদের আকাঙ্ক্ষার সাথে যায় না। একটা কত বড় মুক্তিযুদ্ধ হয়েছে, কত মানুষ জীবন দিয়েছে, সেগুলো সবাই আমরা জানি। এত বড় একটা গৌরবজনক এবং বিজয়ী লড়াইয়ের পরেও আজকে 54 বছর পরে বাংলাদেশ নিয়ে কোনো মানুষকে আপনি কথা বলতে দেখবেন না যে কেউ হ্যাপি। এর মধ্যে বাংলাদেশ কয়েকবার বিশাল বিশাল আন্দোলন করেছে, তার মধ্যে অভ্যুত্থান হয়েছে, সরকারের বদল হয়েছে, এবং এই যে সর্বশেষ যেটা হলো গত বছর 24-এর গণঅভ্যুত্থান, এটা একটা উদাহরণ। মানে আমি এতদূর একটানে নিয়ে আসলাম যে 24 থেকে আমি বিষয়টা যদি বলি, ধরেন 24-এর আগের 15 বছর একটা শাসন ছিল যেটা একদলীয়। যারা চালিয়েছেন এই 15 বছর, তারা একসময় দেশের শাসক ছিলেন। কেবল তাই নয়,
তাদেরকে আপনি বলতে পারেন যে তারা ছিলেন এই দেশের স্রষ্টা, স্বাধীনতা যুদ্ধের প্রণেতা, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী দানকারী দল। এবং তাদের নেতা শেখ মুজিবুর রহমানের মতো এত বড় নেতা এখন পর্যন্ত মানে আমরা তুলনা করে এরকম কাউকে পাইনি যে তাকে একই জায়গায় নিয়ে আসা যায়। অথচ তারই কন্যা শেখ হাসিনার আমলে তিনটা পরপর নির্বাচনের টার্মে নির্বাচনকে গুঁড়িয়ে দেওয়া হলো। কোনো রকম ভোট মানুষ দিতে পারলো না। গণতন্ত্রই যখন মারা গেল তখন ধীরে ধীরে মানুষ জাগতে জাগতে শেষ পর্যন্ত যে অভ্যুত্থান হলো, এবং সেই অভ্যুত্থানটা হলো একটা অবিস্মরণীয় অভ্যুত্থান। মানে এরকম করে জেনে শুনে মৃত্যুর সামনে দাঁড়িয়ে মৃত্যুকে বুকে নেওয়া পৃথিবীতে খুব কম আছে। আমি যত ইতিহাস জানি পড়ি এরকম নেই। আমি আবু সাইদের কথা বলছি, মুগ্ধের কথা বলি, আর অনেকেই আছে। তো এই যে আত্মদান, ধরেন মাত্র 40 দিনে প্রায় 1,500 লোকের মৃত্যুবরণ, এবং হেসে খেলে অথবা জেনে শুনে তাদের আকাঙ্ক্ষাটাই ছিল যে যে বাংলাদেশ একদিন ধরে চলছে, যেটা আমরা দেখছি সামনে, এটাকে বদলাবো, একটা নতুন বাংলাদেশ গড়ব। তো নতুন বাংলাদেশ গড়বার জন্য প্রাথমিক শর্তটাই হচ্ছে যে একটা ভালো নির্বাচন হতে হবে। দেশটা যাতে একটা গণতান্ত্রিক চরিত্র পায়, একটা চিত্র পায়, কাঠামো পায়, সেই স্ট্রাগলটাই আমাদের চলছে। সমস্যা হয়েছে যে বাংলাদেশ যদিও আন্দোলনের দেশ, বাংলাদেশের মানুষের চেতনা সেই অর্থে আমি বলবো যে অনেক প্রাগ্রসর, শানিত, বুদ্ধিদীপ্ত, কিন্তু তারপরেও আমাদের সংস্কৃতির মধ্যে এক ধরনের সামন্তবাদ আছে। আমরা গণতন্ত্র বলতে যে উদারনৈতিকতা বোঝাই, যে পরমত সহিষ্ণুতা বোঝাই, যে অন্য ভিন্ন মতকে অ্যাকোমোডেশনের কথা ভাবি বা বলা উচিত, এগুলোর মধ্যে যায়নি। আমাদের সংস্কৃতিতে ধরেন যদি আপনি পরিবার ধরেন, তো পরিবারে পিতা যা বলবেন সেটাই শেষ। আমাদের সমাজের বড় ভাইরা ছোটো ভাইদের উপরে শাসনই করতে পারে, ছোটো ভাইরা প্রশ্ন কখনো করতে পারে না। অথবা শিক্ষক যেরকম বলে তিনি গুরুজন, তাকে মানাটাই কথা। মানে আমি এগুলো মানা ইত্যাদির বিরোধিতা করছি না, কিন্তু এই মানার মধ্যে যে প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে, জানবার ইচ্ছা থাকতে পারে, এই জিনিসগুলো হয়ে ওঠেনি। ফলে এখন আমরা যখন গণতন্ত্র নির্মাণ করবার সংগ্রামটা করছি, তখন এটা আমাদের কাছে বেশ কঠিন মনে হচ্ছে। আপনি প্রশ্নটা করেছেন বর্তমান অবস্থায় আমাদের পরিস্থিতিটা কীরকম, সেটা যদি আমি বলি, ধরেন 3 মাস পরে দেশে নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে কত বিশাল আকাঙ্ক্ষা, কত কথাবার্তা হলো। দেশটা বদলে দেব, দেশের চরিত্র বদলে দেব, অর্থনীতি বদলে দেব, এই জন্য সংস্কার করব, সংস্কার নিয়ে চর্চা হলো। মানে বাংলাদেশের ইতিহাসে একদম এটা অবিস্মরণীয় বলবো আমি, যেই দেশে 2 নেতা বা 2 নেত্রী পরস্পর দিকে তাকান না, এক দল আরেক দলকে শত্রু মনে করে, কোনো বন্ধুত্বের চিহ্ন নেই, সেই দেশে প্রায় 40টার মতো দল 8 মাস ধরে পাশাপাশি বসে একেবারে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন রাজনীতি, ভিন্ন সংস্কৃতির লোক হওয়া সত্ত্বেও আলোচনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত একটা সনদ তৈরি করলো। আমি জুলাই সনদের কথা বলছি। কিন্তু দুঃখজনক হচ্ছে সেই জুলাই সনদ নিয়েও বিতর্কটা হচ্ছে। মানে আমরা এমনভাবে তৈরি করতে পারিনি যেটা বিতর্কহীন করতে পারি। কথা এরকম ছিল যে যেটা নিয়ে বিতর্ক হবেই, যে আমরা নিষ্পত্তি করতে পারবো না, সেগুলোকে ভবিষ্যতের জন্য রেখে দেবো। এই সময় যতদূর পর্যন্ত ঐকমত্য করতে পারি সেই নিয়ে নির্বাচন করব। কিন্তু সেই কাজটা করা যায়নি। শেষের দিকে কীরকম তালগোল পাকিয়ে গেছে, যাতে অনেক কিছু হয়েছে যারা অংশী আগামী নির্বাচনে, তাদের মূল দল বা বড় দল বা অন্যান্য অংশীরা, তারা মনে করছেন এগুলো তাদের ইচ্ছার বাইরে হয়েছে, এগুলো কখনো আলোচনাই হয়নি, এটা চাপিয়ে দেওয়ার মতো হয়েছে। ফলে আমি বলবো দেশে নির্বাচন হবেই, কারণ নির্বাচনে তো কোনো বিকল্প নেই। এখন যদি নির্বাচন না হয় তাহলে আপনাকে আবার একটা অন্ধকার শক্তির জন্য অপেক্ষা করতে হবে। সে আসবে, এসে কন্ট্রোল নেবে এবং দেশ তার মতো করে চালাবে। আমরা জানি না সেটা কেমন হবে। তার বিপরীতে একটা নির্বাচন হলে তবু কথা বলবার জায়গা থাকবে। আমরা শুরুটা করলাম এবং তারপরে যতদূর পারি ধীরে ধীরে আরও আমাদের চিন্তার সমৃদ্ধির মধ্যে দিয়ে সমৃদ্ধির দিকেই যাব। তো আমি মনে করি যে সেইভাবে একটা নির্বাচন হবে। যদিও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে উনি সারা বিশ্বকে দেখিয়ে দেবেন যে আমরা কত চমৎকার নির্বাচন করতে পারি, কিন্তু আমি এরকম মনে করি না। কারণ খুবই চমৎকার একটা নির্বাচন করবার মতো প্রশাসন, পুলিশ বাহিনী, নির্বাচন কমিশন
কোনো কিছুই তৈরি হয়নি, বানানো যায়নি, যদিও 1.5 বছরের মতো কাছাকাছি সময় হয়ে গেছে। ফলে একভাবে একটা নির্বাচন হবেই, খুবই খারাপ নির্বাচন হবে তা আবার ভাবছি না, যদিও সংশয়টা বাদ দিচ্ছি না। সেটা ভাবছি না কেন, আমি আবার এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, ঘটনাবলীর পরম্পরায় বা প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ধৈর্য আসছে। তারা অন্যের কথা শুনছেন, হয়তো মানছেন না, অথবা পরে সমালোচনা করছেন, কিন্তু তবুও এই কথার ভিত্তিতে একসাথে চলবার চেষ্টা করছেন। নির্বাচনে তো অংশীরাই হলো বড় সমস্যা। পার্টিতে পার্টিতে মারামারি লেগে গেলে পুলিশ কী করবে? যদি পুলিশের পক্ষে মানে কোনো পক্ষে যাবার অবস্থা না হয়, বা পুলিশের কাছে কোনো ডিরেকশন না থাকে কোন দিকে যাবে, তাহলে তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকবে। প্রায় ক্ষেত্রে পুলিশকে আমি নিষ্ক্রিয় দেখি। সম্প্রতি দেখেছেন যে 64 জেলাতেই যে এসপি, নতুন করে এসপিদেরকে দেওয়া হয়েছে এবং সেটা লটারির মাধ্যমে। আমি আবার লটারি পদ্ধতির বিরোধিতা করছি না, কারণ আপনার কাছে তো কোনো চয়েস নাই। আপনি লটারি না করে গুণের বিচার যে করবেন, সেই গুণের কোনো মানদণ্ড তো তৈরি হয়নি। অতএব তারা যখন লটারি করছে, তাতে একটা জিনিস অস্ত্র নিশ্চিত করা যাবে, যদি লটারিটা জেনুইনলি করা হয়, তাহলে এটা বলা যাবে যে এটা পক্ষপাতিত্ব হয়নি। ক্ষমতায় যারা আছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি, যেরকম লটারিতে তাই হয়েছে। সেই বিএনপি কিন্তু আবার এর বিপক্ষে রিয়াকশন দিয়েছে। বিএনপি বিপক্ষে রিয়াকশন দিতে পারে। অনেকেই আমাকেও বলেছে যে কোন ধরনের কথা হলো, এতে কি গুণের বিচার হবে, মানের বিচার হবে? আমি মানি যে গুণমান বিচার করা যাবে না, কিন্তু তারপরেও ধরেন পুলিশও একটা ক্যাডার সিস্টেমের মতোই। ওখানে সারা দেশের এতগুলো জেলাতে পোস্ট করবার মতো ধরেন 80টা লোক আছে, বা ধরেন 100টা লোক আছে, তার মধ্যে থেকে আপনি বাছাই করলেন 80টা, বা ধরেন 150টা লোক আছে, তার মধ্যে থেকে বাছাই করছেন 80টা, করতে পারবেন। সেটা যদি করে, তাহলে ওই 80 লোকের মধ্যে সবচেয়ে ভালোটাকে কোথায় দেবেন, যে জেলায় দেবেন সেই জেলার লোক পক্ষে থাকবে, আর যারা বুঝবে না তারা বাকিরা সবাই বিরোধিতা করবে। ওই কারণে লটারিতে একটা জিনিস হবে যে সরকারি কোনো পক্ষপাতিত্ব করেনি। এই জন্যে আমি এই সিদ্ধান্ত ভুল মনে করি না। এটা হলো একটা দিক। মানে এইভাবে পুলিশ না সব জায়গাতেই যদি করা যায়, যদিও আমি মনে করি পুলিশকে যেই মানসিক ধাঁচে এখন গড়ে তোলা উচিত ছিল, তার কোনো কাজ অন্তর্বর্তী সরকার করেনি। মানে বিরাট একটা ট্রমা তো পুলিশের উপরও গেছে। পুলিশ পিটিয়ে, আহত, নিহত, গাছের ডালে লাশ ঝুলিয়ে রেখেছে। এটা সোজা কথা না তো। আপনি তার বিচার করতে পারেন নাই, কেন পারেননি সে আলোচনার দরকার নেই। কিন্তু পুলিশের মধ্যে এই ট্রমা তো আছে যে আমি গেলে, আমি যদি এরকম একটা অবস্থার মধ্যে পড়ি, রাস্তার মধ্যে পুলিশকে পিটিয়ে হেলমেট দিয়ে অন্য কিছুতে মারা হয়েছে, টিভিতে দেখানো হয়েছে, পুলিশ ভয় পেতেই পারে। পুলিশ অনেক বাড়াবাড়ি করেছে, অনেক মানবতা বিরোধী অপরাধ করেছে, সেগুলো বিচার হোক। কিন্তু বাকি যারা আছে তারা তো মনে করতে পারে সবই কি আর নিরপরাধ লোক, সবই কি আর অপরাধী সাজা পায়? নিরপরাধ তো সাজা পেতে পারে, ও হয়তো যাচ্ছে না। তাকে এই পরিস্থিতি মোকাবেলা করবার যে তৈরি করার যে কাজটা, সেই কাজ অন্তর্বর্তী সরকার করতে পারেনি। আমি বলবো করবার চেষ্টাই করে নাই। ফলে পুলিশ আগের মতোই আছে, তাদের চরিত্র কোনো বদলায়নি। এখনও তলে তলে ঘুষ চলে, এখনও দুর্নীতি চলে। কিন্তু তাদেরকে আপনি যে অভিযোগ করবে তুমি এটা করছো না, ও তার 1000টা কারণ দেখাতে পারবে, এই কারণে পারিনি, এইটা হয়েছে, ওই হয়েছে। এর মধ্যে আবার মানে আমি যদিও ধরো রাজনৈতিক দলগুলোর প্রশংসা করছি, কিন্তু সেটা নিরঙ্কুশ তো নয়। বহু জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বহু জায়গায় বালুমহল, জলমহল দখল করা হচ্ছে, বহু জায়গাতে অন্যের জমি দখল করা হচ্ছে। এই ঘটনাগুলোতেও পুলিশকে নীরব থাকতে দেখা যাচ্ছে, কারণ পুলিশ দেখছে যে এই যে লোকটা বা যে টিমটা, যে দলটা, গোষ্ঠীটা এই ঘটনায় জড়িত আছে, এরাই কয়েকদিন পরে নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে। তো ও তার সাথে তো ঝগড়া করতে যাবে না, তাকে তো গ্রেপ্তার করতে যাবে না, সে ওই রকম ছেড়ে দিচ্ছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমি কোনো উন্নতি দেখছি না। তারপরেও ধরেন এই পরিস্থিতির পরেও যদি ফেব্রুয়ারিতে ভোট হয়, ভোট হলে তো এখন আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শুরু করে একটা বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ রাজনীতিতে এখন নাই, তাদের কোর্টেও দৌড়াদৌড়ি চলছে, রায় হচ্ছে। তাহলে জোটের সমীকরণটা আসলে কি দাঁড়াতে পারে আগামী নির্বাচনে? না, আওয়ামী লীগকে ধরে কোনো জোট তো আর হবে না। সেটা যেহেতু তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তারা আসতে পারবে না।
তাদের যে জোটটা ছিল 14 দল, তাদের বাকিদের নিষিদ্ধ করে না হলে প্র্যাকটিক্যালি তারা মাঠেই নাই। মানে তাদেরকে কেউ নিষিদ্ধ করেনি, তাদের উপরে বিশেষ করে হামলা করা হয়েছে, মামলা টামলা করেছে, এরকম না। কিন্তু ফলে আমি ওই জোট আবার গঠিত হতে পারে আগামী 3 মাসে, 3.5 মাসে, এর কোনো সম্ভাবনা দেখি না। এমনকি ধরেন জাতীয় পার্টি যেটা তাদের অনুগত ছিল, বিরোধী দল হয়েও সেই দলই তো মাঠে আসতে পারছে না। এবং এই জন্যে আমি আবার অন্য কিছুকে দায়ী করব না। আপনি যেরকম করে প্রশ্ন করলেন, তাদের নামে সেই মামলাও দেওয়া হয়নি, তাদের নামে সেরকম গ্রেপ্তারি পরোয়ানাও নাই, কিন্তু তারা নিজেরা জানে যে গণরোষ বলে একটা বিষয় আছে। একটা খুবই উল্লেখ করবার মতো বিষয় আমি বলি, ধরেন স্বাধীনতা যুদ্ধের পরে যারা রাজাকার আলবদর ছিল তাদের বিরুদ্ধে মানুষের যে বিক্ষোভ, অথবা স্বাধীনতা যুদ্ধের চেতনার যে একটা বিষয় ছিল, এইটা ম্রিয়মাণ হতে, এইটা ক্ষয়ে যেতে 1 বছর সময় লাগেনি। কারণ 16 ডিভিশন একটা শব্দ চালু হয়ে গেছিলো। আর সরাসরি সরকারের পক্ষ থেকে যেইভাবে কম্বল চুরি থেকে শুরু করে লুটপাট ইত্যাদি হয়েছিল, মানুষ ওইটা পছন্দ করে। কি মুক্তিযুদ্ধ, কি স্বাধীনতা, লাভ কী হলো, এই কথা বেশি গেছে। কিন্তু এইবারে 24-এর অভ্যুত্থানের পরে আমি এখনও দেখি অভ্যুত্থানের চেতনা, মানে আমি তাকে বলি নতুন বাংলাদেশ গড়ে তোলবার চেতনা, এইটা এখনও তীব্র আছে। এর পক্ষে শক্তি কাজ করছে। যারা এই আন্দোলনটা মূলত নেতৃত্ব দিয়েছিল, যুব সমাজ, তারা তাদের মতো করে আলাদাভাবে আছে। তাদের কথাবার্তা ইত্যাদির মধ্যে অনেক প্রশ্ন আপনি করতে পারবেন, অনেক আবেগ খুঁজে পাবেন, অনেক যুক্তিহীনতা দেখবেন, কিন্তু তারপরেও তারা আছে মাঠে। এবং আমি বলবো যে তারা ওই চেতনার কথা নিয়ে আছে, ফলে চেতনাটা জাগ্রত আছে। তার মানে হচ্ছে যে ওইটা এখন পর্যন্ত চালু থাকবে, হয়তো আগামী দিনেও আছে। ওই মানে চেতনার মানে হলো একদম সরাসরি বলা হচ্ছে যারা আওয়ামী লীগ, ওই ফ্যাসিবাদকে আর রাজনীতিতে আসতে দেব না। মানুষ কিন্তু এটার বিরোধিতা করছে না। এবং সেই ফ্যাসিবাদ শুধু না, ফ্যাসিবাদের দোসরদেরও আসতে দেব না। যদি সরকার এখন কোনো এরকম করে যে না ওরাও নির্বাচন করবে, ওদের পক্ষে মাঠে নেমে নির্বাচন করা সম্ভব হবে আমি মনে করি না। যেমন ধরেন যদি জাতীয় পার্টিকে আপনি পারমিশন তো দেওয়ার কথা, তো নিষেধ করে, তারা কোনো নির্বাচনী তৎপরতা কি চালাচ্ছে? চালায় না কেন? তারা বোঝে যে তারা মানুষের কাছে গিয়ে এটা করতে পারবে না। এই প্রজন্ম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের পর এই স্বপ্নের জায়গাটা আগের চেয়ে অনেক প্রকট হয়েছে। এই যে 1.5 বছর চলে গেল এই আন্দোলনের পরে, কোন কোন বিষয়গুলোতে আমরা আসলেই একটু এগিয়ে যেতে পেরেছি এবং বাধা ছিল কোনগুলো, আপনি কি মনে করেন? মানে এইটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিকজ অনেক সময় হয় না, আপনি সারফেস দেখেন, ভেতরে দেখতে পারেন না। এবং হয়তো বেশিরভাগ সময় এরকম হয়, সারফেস দেখে কোনো ডিফারেন্সটা বোঝেন না, মনে হয় যা ছিল সেরকমই আছে। আমি এখন যেটা বলবো, আমার কাছে প্রায়ই মনে হয় যে এরকম করে কি অন্যান্যরা দেখছে, কথা বললে মনে হয় না। প্রায় জায়গাতে আমি এরকম করে প্রশ্ন শুনি, ভাই ভোট হবে বলে বিশ্বাস করি না। প্রথম বলছি আমি ভোট হবে মনে করি, আমার মনে করা দিয়েই হয়ে যাবে সেরকম না, পাবি বলছি সেটা চূড়ান্ত কথা, তাহলে কিন্তু আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে এই ভোটে যে সরকার আছে এখন, সেই সরকারের কোনো পক্ষপাতিত্ব থাকবে না। যদি অভিযোগ আছে এনসিপি তাদের ব্রেন চাইল্ড বা তাদেরই মানে তাদের ওই আগে বলতে না কিংস পার্টি সেরকম, এবং এনসিপি সম্পর্কে এইটা ওইটা অনেক অভিযোগ উঠেছে। তারপরেও এটা এত বড় নয় যা অতীতে হয়েছিল, ক্ষমতায় থেকে নির্বাচন বা নির্বাচনকালে ক্ষমতা ব্যবহার যেরকম দেখেছি আমরা, এইরকম এখন পর্যন্ত দেখিনি। আমি মনে করি যে আগামী সময় পর্যন্ত দেখা যাবে না। আমি এখানে একটু যুক্ত করে রাখি, আমার এরকম মনে হয় যে এখন যারা ক্ষমতায় আছেন এরা খুব এনজয় করছেন ক্ষমতাটা, এরকম আমার মনে হয় না। ক্ষমতা এনজয় করার লোকজনের কতগুলো আচরণ উচ্চারণ থেকে বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায়। কিন্তু এরা মনে হচ্ছে আমার কাছে যে নির্বাচনী তফসিল ঘোষণা করবার পরে প্রায় হাত পা ধুয়ে ফেলবে, যে আমরা আর নাই, দায়িত্বই নেবে না। মানে এটা একদিক থেকে দায়িত্ব জ্ঞানহীনতার কথা বলতে পারবেন, আর একদিক থেকে তাদের আসলে এগুলোর ব্যাপারে নির্বিকার বা দূরত্ব রেখে চলাই উচিত হবে, কিন্তু হয়তো মানুষ এরকম করে বোঝে না। এইটার ইম্প্যাক্ট কী হতে পারে? যেমন ধরেন আমি এক অ্যাডভাইজারকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই যে পুলিশের এসপি এরকম করে দিচ্ছেন, এটা কী দৃষ্টিভঙ্গি?
তারা আমাকে ওই আনসারটা দিয়েছেন যেটা আমি আপনাকে বলেছি। উনি বলছেন আমরা দেখাতে চাই যে এই ব্যাপারে আমাদের কোনো স্বার্থ নেই। আমি বললাম পারবেন? কয় না, পারবো কেন, আমরা করব না এটা। তো এই রকম যদি বলেন, ঠিক এরকম করে ধরেন দুর্নীতির কথা আমরা বলছি, আমি কিন্তু বলছি এই সরকার আমলে দুর্নীতি হচ্ছে না তা না, সেটা হলো লোয়ার লেভেলে। টপ লেভেলে যদি যান, একজন দুজন তিনজন মানে উপদেষ্টার সম্পর্কেও অভিযোগ করতে পারবে, 3 মেবি 5, সেটা আমি তর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু সাধারণভাবে যদি বলেন এটা একটা দুর্নীতিবাদ সরকার, লুটেরার সরকার, অত্যাচারী সরকার, নো, এইটা সে লেভেল না, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। এগুলো কি চেঞ্জ মনে হয়? আমার কাছে মনে হয়, কারণ আগামী দিনে এগুলো একটা উদাহরণ হবে। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাস হয়ে গেছে, ওই সরকারটা যখন হবে, তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী নির্বাচনের কোয়ালিটি আমরা ডেফিনেটলি চেঞ্জ দেখব, এটা আমি মনে করি। দ্বিতীয় বিষয় হলো, আমি আপনাকে বলি, ধরেন একদম ডায়াগোনালি অপোজিট 180 ডিগ্রি দুটো দল দাঁড়িয়েছে, দুটো দল কথাও বলছে, একটা দল আরেক দলকে অপোজ করছে, কিন্তু তারা পাশাপাশি যখন বসছেন তখন হাসি খুশি এবং তার মধ্যে দিয়ে সভা শেষ হয়েছে, সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এখন পর্যন্ত একসাথে চলছেন। কোনো কোনো জায়গায় কি গোলমাল হচ্ছে না? হচ্ছে, কিন্তু বাই দিস টাইম কোনো জায়গাতে দলে দলে মারামারি হয়ে খুনাখুনি হয়ে যাওয়ার হয়তো কথা ছিল, অতীতে এরকম হয়েছে, এরকম হয়নি। এবং আমি মনে করি যে এই নির্বাচনে দুটো দলই বা যতগুলো দল আছে তারা এই সমস্ত ব্যাপারে আগের চাইতে বেশি রেসপন্সিবল একটা বিহেভ করবে। আর একটা ঘটনা আমি মাঝে মাঝে এখানে করে উল্লেখ করি, সেটা হচ্ছে আপনার মনে আছে হয়তো, ডক্টর ইউনূস গেলেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে কথা বলতে, আলটিমেটলি বোঝা গেল যে উনি কথা বলতেই গেছিলেন। তো বিএনপির এক নেতা বললেন আমাদের নেতার কত শক্তি ইত্যাদি ইত্যাদি, তারেক রহমানের কাছে ডক্টর ইউনূসকে 1000 মাইল উড়ে গিয়ে কথা বলতে হয়। আমি ফেসবুকে দেখেছি বিএনপিরও বহু নেতা কর্মী তারা তার এই উক্তির বিরোধিতা করেছেন। এই ধরনের অহংকার আমাদের করা উচিত না। ডক্টর ইউনূস গেছেন কি অন্যায় হয়েছে? উনি বরঞ্চ দেশের সংকট দেখে কথা বলেছেন, এটাই তো হওয়া উচিত। মানে দিস ইজ ইউনিক, আমি বলবো এই রকম আমরা আগে মনে করিনি। আমাদের সবাই কিন্তু একদিনের ভ্যানিটি রেখে, আমি তার কাছে যাব না, আমি তার চাইতে ছোট হব, আমি আগে কথা বলবো। কিন্তু গণতন্ত্রে এই ভ্যানিটি আসলে চলে না। গণতন্ত্র বরঞ্চ আপনার ন্যাশনাল নেসেসিটি, ডিকটেশনটাকে আগে আনবে। সেই অর্থে ডক্টর ইউনূস ওইটা মনে করেই গেছেন, বাকি অত আমি জানি না। কিন্তু উদাহরণ আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এইটুকু হয়েছে। আগে তো যেমন প্রায় বক্তৃতা হতো যে ভাই কেবল বিয়ে টিয়ে হলে নেতাদের দেখা হয় আমাদের অন্যান্য দলে, নাহলে তো দেখাই হয় না আমাদের দলগুলোর, দেখা হলে কথাও হয় না। কিন্তু এখন কথা হয়, ফোন টোনও হয়, সেটা দেখি। একটা কথা প্রশ্ন আপনি করতে পারেন যে এটার মধ্যে যারা স্বৈরাচার ছিল বা যারা ক্ষমতায় ছিল তারা তো নেই, তারা নেই এবং তারা সহসা আসবে আমি তা মনেই করি না। কিন্তু এতে একটা বিরাট রকম পলিটিক্সের ফ্যাব্রিক ফেটে যাবে, ছিঁড়ে যাবে, এরকম মনে করছি না। কারণ তারা তাদের জায়গাটা তৈরি করতে পারে নাই। এটা হচ্ছে সত্যি যে তারা যা করেছে 15 বছরে, এটা অন্য কেউ করে নাই। এত অন্যায়, অত্যাচার, লুটপাট, দুর্নীতি। এখন তারপরেও কিন্তু এই দেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলা হয়েছে। কিন্তু তারা ধরেন পালিয়ে গেছে বা তারা দেশে নাই, কিন্তু তাদের ভোটাররা তো রয়ে গেছে। আগামী নির্বাচনের এই জায়গাটাতে কি বিএনপি বলুন, জামাত বলুন বা আপনারা যারা রাজনীতি করছেন, ভোটের মাঠে কি ভোট টানার জন্য আওয়ামী লীগের এই ভোটাররা তো নিশ্চয়ই ভোট দিবে, একটা অংশ তো দিবে। সেই কুৎসিত প্রতিযোগিতা কি দেখছেন? এটাও আমি এখনই বলতাম। হ্যাঁ, যেমন গত আন্দোলনের সময় এরশাদ সরকারের পতনের পরে জাতীয় পার্টিকে পক্ষে টানবার জন্যে বোথ বিএনপি আওয়ামী লীগ নেকেডলি নেমে গেছে, পত্রপত্রিকায় লেখা হচ্ছিল। এখন তো সেটা হচ্ছে না। আমি এগুলোকেও মনে করছি যে মানে আমাদের মূল্যবোধের একটা উন্নয়ন, আমাদের কালচারাল একটা ডেভেলপমেন্ট, যেইটা থেকে আপনি মনে করতে পারেন যে আগামী দিন এগুলো একটা উদাহরণ হবে। কেন বলছি যে ওরা ধরেন, আমি আবার ওই জায়গাতে যাই, এই যে বলা হলো ইনক্লুসিভ পলিটিক্স, কেউ বলে নাই আমরা ইনক্লুসিভ পলিটিক্স চাচ্ছি না। প্রত্যেকেই বলছে বা অনেকেই বলেছে না আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না, তাদের ব্যান্ড করে দিতে হবে, এগুলো বলেছে। বলবার পরেও কিন্তু এই কথা থেকেছে। এরকম একটা কথা শোনা গেল না, রিফাইন্ড আওয়ামী লীগ হবে।
মানে আমি মাঝে মাঝে চিন্তা করেছি যদি সত্যি সত্যি রিফাইন্ড আওয়ামী লীগ একটা প্রেজেন্ট করা যেত বা করা হতো তাহলে কি হতো। আওয়ামী লীগের মধ্যে তো এখনও অনেক নেতা আছেন যাদেরকে মানুষ ঠিক ঘৃণা করে না বা যাদের নামে ওরকম অভিযোগ নেই, তারা নেতৃত্ব নিয়ে এসে যদি বলতেন দিস ফর অ্যান্ড নো ফার্দার, যা হয়েছে আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করব না, আমাদের ভুল হয়েছে, আমরা ভুল স্বীকার করছি, এখন থেকে আমরা তাদের অতীতের আদর্শের কথা বলবেন, এই ভিত্তিতে চলার চেষ্টা করব, মেবি মানুষের মধ্যে একটা সিম্প্যাথি আসতে পারত আমি মনে করি। কারণ আমি তো আওয়ামী লীগ করেছি, তার চেয়ে বড় কথা হলো যে আমি ছাত্রলীগ করে বড় হয়েছে, কিন্তু আমি বলছি যে তারা যা করেছে, যত বড় অন্যায়টা করেছে, তারপরে আবারও তাদেরকে এইখানে ফিরে আনবার জন্যে বাকিদের এইটার খুব যে দৃষ্টিভঙ্গিগত এমন পার্থক্য হয়েছে বা মানে খুব নেগেটিভ হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি না। এটাও একটা ভালো জিনিস। হয়তো ধরেন আজ থেকে 15, 20, 25 বছর পরে দেখা যাবে যে ডক্টর ইউনূস যেরকম বলেন আমরা একটা পরিবার, বাংলাদেশে আমরা সবাই মিলে একটা দেশে একটা জাতি, আমাদের সেইভাবে গড়ে উঠতে হবে, এই কথাগুলো যদি চলতে থাকে তাহলে এটা হয়তো সম্ভব হবে। আর একটা কথা বলি আমি আপনাকে, ধরেন যেহেতু 15 বছর ধরে একসাথে আন্দোলন করলাম, আমি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেছি, তার সাথে আমার কয়েকবার কথা হয়েছে। মানে এরকম নয় যে আমি একটা অন্ধ স্তাবকের মতো কেবল তার প্রশংসা করবার জন্য কথা শুরু করেছি, কিন্তু কিছু গুণাবলী তো তার নিশ্চয়ই আছে। সে গুণাবলী হয়তো শেখ হাসিনারও ছিল, কিন্তু উনি এরকম একটা জিনিস ভাবেন যে না খালি ঝগড়াঝাটি বাড়াবাড়ি এরকম না। কথা একটা শুনেছিলেন না যে ডক্টর ইউনূসের সঙ্গে বসবার ব্যাপারে বিএনপির একটা বড় অংশ থেকে আপত্তি ছিল, উনি বলেছেন না এটা বসা দরকার। তার মানে ওই রিজনিংটা আসছে। আমার সাথে তারেক রহমান সাহেবের যে কবার কথা হয়েছে, আগে তো অনেক কথা শুনেছি তার সম্পর্কে, কিন্তু এখন কথা বলবার পরে আমার মনে হচ্ছে এই লোকটা ঠিক ওরকম না যা আমি শুনেছি, বরং আমার মনে হচ্ছে যে উনি বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন। মানে দর্শক আমাকে যাতে ভুল না বোঝে তার জন্য আমি একটা উদাহরণ বলি। বিবিসি যে ইন্টারভিউটাতে উনি দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে ম্যাচিউরড ইন্টারভিউ। এই তুলনায় আমি দু একজন নেতা নেত্রীর নাম বলতে পারি যারা অনেক বেশি বাগাড়ম্বর করেছেন কিন্তু কিছু দিতে পারেন নাই যে ভালো করে বোঝার জন্যে। এটা ছাড়াও ধরেন অনেক নিগ্রহের শিকার তো ওই দলটা হয়েছে, কখনো একটা প্রতিশোধের মানে পাল্টা কিছু করবেন এরকম শোনা যায়নি। তো এগুলোও এক ধরনের উন্নয়ন। আর লাস্ট পয়েন্ট আমি বলি, তারপরে আপনি আপনার জায়গায় যান, সেটা হচ্ছে যে এই যে আমরা প্রোগ্রামটা করেছিলাম আপনার সংস্কারের, এর মধ্যে অর্থনৈতিক উন্নয়নের বিষয়টাও ছিল, দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, সেটা সুষম বন্টনের মধ্যে দিয়ে এরকম একটা প্রোগ্রামও সবাই মিলে ভাবছে। আমি আশাবাদী থাকতে চাই এই ব্যাপারে। আমি যে প্রশ্নটি করতে চাই, আপনি যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বললেন, আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে রিফাইন্ড করা সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন। এই কারণে করছি যে মাহমুদুর রহমান মান্না এই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল। এখন যদি রিফাইন্ড আওয়ামী লীগ হয় তাহলে কি মাহমুদুর রহমান মান্নারাই আবার আওয়ামী লীগের দায়িত্ব নেবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আপনার কি এমন হয়েছিল যে একজন সাংগঠনিক সম্পাদক শেষ পর্যন্ত আর আওয়ামী লীগে থাকতেই পারলো না, বের হয়ে চলে আসলো, ওই সময়কার আপনার মূল্যায়নটা কেমন? মানে ধরেন আমি যদি এখন বলি না, তাহলে দর্শক শ্রোতা মনে করতে পারেন যে সুযোগ পেয়ে একটা নিজের প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে, কিন্তু আমি অনেস্টলি বলি আমি আওয়ামী লীগ থেকে কোনো ঝগড়াঝাটি করিনি। আই ডিডন্ট মেক এ বিগ নিউজ। আমি আওয়ামী লীগ থেকে বেরিয়ে চলে এসেছি, কারণ আমার মনে হয়েছে এই দলটা ডুববে। কেন? লক্ষ্য কারণ দেখাতে পারি, তার অনেকগুলো কারণ তো এখন দৃশ্যমান। আওয়ামী লীগ ঠিক এই পরিণতিতে আসবে তা হয়তো আমি বুঝি নাই, কিন্তু আওয়ামী লীগ যে বড় বড় কথা বলে, আমি যখন আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম তখন দলের সভাপতি শেখ হাসিনা আমাকে অনেকবার কথা হওয়ার পরে বলেছেন, এত অহংকার করেন, আপনার দলের তো এখন কোনো অস্তিত্ব নেই বা আপনার দলের তো ফিলসফি নেই, আপনি সমাজতন্ত্র চাইতেন, এখন তো সমাজতন্ত্র নেই। আমি বরঞ্চ বলি ওই জায়গায় না থেকে ওয়েলফেয়ার স্টেটের দিকে আসেন। এই একটা কথা আমার খুব ভালো লেগেছিল। আমার দল কিন্তু এখন ওয়েলফেয়ার স্টেটের কথা বলে এবং সেই দিকে আমরা নিজেদেরকে গড়ে তোলবার চেষ্টা করছি। তো আওয়ামী লীগ থেকে আমি ঝগড়াঝাটি করে বেরিয়েছি, নিজের মতো চলে এসেছি। আমি আওয়ামী লীগে ফিরে যাওয়ার কথা ভাবছি না। কেন? আমি কিন্তু মনে করি যে আওয়ামী লীগে মাহমুদুর রহমান মান্না আছে, আরও অনেক আমার চেয়ে আরও বেটার লোকজন আছে। তারা যদি আসে তাহলে দলটা পুনর্গঠিত হয়তো হতে পারে, কিন্তু হবে কি এই জন্য যদি বলেন
আমি সেই সম্ভাবনা দেখি না। তার জন্য সবচেয়ে বড় বাধা, কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না। শেখ হাসিনা আমার নেতা ছিলেন, আমি তাকে মানতাম, অশ্রদ্ধা কোনো দিন করি নাই, কিন্তু রাজনৈতিক বিতর্ক যা আছে তার সাথে যে লড়াই আছে সে লড়াই আমি করেছি। আমি একটু যুক্ত করি মান্না ভাই, আপনি 2 দিন আগে ফেসবুকে লিখেছেন ব্যক্তিগতভাবে তার সঙ্গে সম্পর্ক ছিল, অনেক কথাই হয়েছে, সেই মানুষের এই পরিণতি না দেখতে পেলেই হয়তো ভালো হতো, কিন্তু ইতিহাস নির্মম, পাপ বাপকেও ছাড়ে না, কষ্ট লাগে, কিন্তু এই কষ্ট লাগার জন্য নিজেকেই শাসাই। কেন কষ্ট লাগবে? 1000 গুণ বেশি কষ্ট তো এই দেশের মানুষ পেয়েছে, তিনি এবং তার সরকার দিয়েছে। আপনাকেও কি কষ্ট দিয়েছে? কি বলেন, আমি জেলে যাবার পরে কয়েকদিন কেঁদেছি নিজে নিজে, সেলের মধ্যে একা একা। আমার খালি মনে হচ্ছে আমি এমন কিছু করিনি না, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অন্যান্যরা কী কী করেছে আমার চোখের সামনে দেখেছি। তো আমি কোনোদিন 5 পয়সার বেনিফিটের জন্য তার কাছে যাইনি। উনি জানেন আমি কি পারি কি পারি না। সেই মানুষ আমাকে জেলে দিতে পারেন, এবং তাও আবার আমাকে গুম করে রাখা হচ্ছে 48। মানে বাইরে বেরিয়ে এসে শুনেছি যে আমাকে ক্রসফায়ার দেবে কি দেবে না, এই নিয়ে বেশ বিতর্ক ছিল। তারপর যাই হোক সামাও সিদ্ধান্তটা হয়নি ক্রসফায়ারে দেওয়ার, আমি বেরিয়ে এসেছি। উনি এতদূর ভাবতে পারলেন কীভাবে? অথবা তার তো ভাবার কথা, যখনই আমি গ্রেপ্তার হয়েছি তার তখনই বলছে তাকে কেন গ্রেপ্তার করেছো। আমাকে যে ইন্টারোগেশন করেছে না, প্রথম যে ইন্টারোগেশনটা খুবই সিক্রেটিভ ছিল, ভয়াবহ টাইপের ছিল, আমার চোখ টোক বান্ধা ছিল। আমি তো 48 ঘন্টা আসলে একটা ঘরের মধ্যে একেবারে একা অন্ধকারে ছিলাম, আলো দেখার মতো পরিস্থিতি ছিল না। তো ওই ইন্টারভিউর সময় যিনি ইন্টারোগেট করছে, আমি তাকে দেখিনি, কিন্তু তিনি আমাকে এক পর্যায়ে বললেন যে আপনার সঙ্গে তো শেখ হাসিনার সম্পর্ক অনেক ভালো ছিল, এত খারাপ হলো কীভাবে? তখন আমার চোখে পানি এসে গেছিল, কারণ আমার তো দুর্বলতা তার প্রতি ছিল, যেটা ধরেন এখন আমি যেটা বলেছি, আমি এটা বলছি তার জন্য আমার খারাপ লাগছে। কিন্তু ওই যে বললাম খারাপ লাগলেও আমি নিজেকে সাজাচ্ছি, খারাপ লাগবে কেন, এগুলো কথা তো আমি তাকে বলেছি যে এই করলে কিন্তু এই হতে পারে, এরকম থাকা উচিত। উনি উল্টো তখন স্নেহের সঙ্গে কিন্তু ধমক দিয়েছে, রাখো তা তো ভালো ভালো কথা বলো না, কীভাবে চলে তুমি বোঝো, আমি বুঝি এইটা, সেইটা করেছেন। এবং ওইটাই আমি বলতে চাইছি যে ওনার কারণেই আর রিফাইন্ড আওয়ামী লীগ হবে না। কেন? এই উদ্যোগটা উনি নিতে হবে, উনি তার জায়গা ছেড়ে দেবেন, নতুনদের জায়গা দেবেন। অত বড় মহানুভবতা, বদান্যতা আমি তার মধ্যে কখনো দেখিনি। বলবার সময় বললেন, আমি মানে অনেক বড় মানুষকেই এরকম দেখেছি যারা কথা বলেন বড় বড়, কিন্তু কাজে কখনোই বড় নন। এবং বড় কাকে বলে, আপনার সেই বিশেষ বিশেষ সময়ে তো আপনি দেখাবেন যে আপনি আসলে কত বড় হতে পারেন, আপনার হৃদয় কত উদার হতে পারে, আপনি কত বেশি অ্যাকোমোডেটিভ হতে পারেন। কিন্তু এই রকম আমি ওনার মধ্যে দেখিনি। মানে শেষ সময়টাও দেখেন, আর্মি এয়ারফোর্স ইয়েকে ডেকে বলছে যত লোক মারে মরুক, আমি ক্ষমতায় থাকতে চাই। আমি শুনেছি, এখন তো এটা প্রায় প্রমাণিত, যেভাবে গলাগুলি হয়েছে, যেভাবে মানুষগুলো মারা গেছে, এবং কত নিদারুণ নির্মম করুণ মৃত্যু এক একটা। এগুলো কি উনি জানেন না? এগুলো তো করেছেন। ওই মানুষটা যে আবার বদলাবে, হ্যাঁ হতে পারে। আপনার একদম অনুশোচনার আগুনে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে মানুষ হয়তো রিফাইন্ড হয়। ওনার এরকম কোনো প্রবণতা তো নেই, এখন পর্যন্ত এটা দেখি নেই। ফলে উনি ক্ষমতায় থেকে বা উনি দলের নেতৃত্ব থেকে এটা হবে যে সেই আশা আমি করি না। আর একটু ফিরতে চাই এবার ব্যক্তি মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক জীবনে ফিরতে চাই। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, নির্বাচনও করেছেন বেশ কয়েকবার, কিন্তু একজন রাজনীতিবিদ হিসেবে সংসদে যাওয়ার যে আকাঙ্ক্ষা থাকে সেই জায়গায় ব্যর্থতা, এটা আপনার রাজনৈতিক ব্যর্থতা কিনা এটা একটু শুনবো। সাথে একটু যুক্ত করে দেই, আপনি ডাকসুর ভিপি ছিলেন। সম্প্রতি সাদিক কায়েম যখন ডাকসুর ভিপি হলো, তাদের আমন্ত্রণে আপনি গিয়েছেন এবং তাদেরকে নিয়ে প্রশংসাও করেছেন। মাহমুদুর রহমান মান্নার যেরকম জনপ্রিয়তা ছিল ওই সময়ে, সাদিক কায়েমদেরও এখন আমরা দেখি ওইভাবে জনপ্রিয়তা রয়েছে। মান্না যেভাবে শেষ পর্যন্ত সংসদে যেতে পারেননি, সাদিক কায়েমদের ভবিষ্যতে কি এরকম হবে যে তারাও সংসদে যেতে পারবেন না? প্রথম কথা হলো, সাদিক কায়েমদের ডাকে আমি কোথাও যাইনি, আমন্ত্রণে, ডাকসুর আমন্ত্রণে। ওরা এসছিল আমার অফিসে, তাছাড়া আমি কোথাও যাইনি। আচ্ছা, তারা এসছিল এবং আমি খুব অকপটেই বলে আমার ভালো লেগেছে। মানে আমাকে একজন জিজ্ঞেস করেছে, বিএনপির বন্ধুদের কাছে আমি খবর চেয়ে দিচ্ছি। আমাকে এরকম করে আমার দলের লোক, বাড়ির লোকও বলেছে, আচ্ছা যদি ছাত্রদল জিততো তারও কি এরকম আসতো? আমি কোনো জবাব দিই নেই, হয়তো আসতো, কিন্তু ওরা তো এসছে এবং এসে তারা তাদের রাজনীতির কথা বলেনি। তারা এসে
বলেছে ডাকসু আপনি করেছেন, 2 বার ছিলেন, কি কি দেখেছেন, কি কি অভিজ্ঞতা আমাদেরকে যদি শেয়ার করেন, আমরা সেইভাবেই ইউনিভার্সিটিটা করতে চাই। সেটাও আমার ভালো লেগেছে। এখন তারপরে কথা হচ্ছে যে ধরেন আমি ডাকসুতে 2 বার ভিপি হয়েছি, এগুলো আমি কয়েকবার বলেছি। আমাকে বহু টিভি, বহু সংবাদপত্রের ইয়েরা জিজ্ঞেস করেছে, বিশেষ করে ডাকসু ইলেকশনের পরে, যে এটা থেকে কি মনে হয়, দেশে কি ওই ইসলামপন্থীদের উত্থান হলো, আগামী নির্বাচনের উপরে কতখানি প্রভাব পড়বে? আমি বলেছি তেমন কিছু পড়বে আমার মনে হয় না। 2টো কারণ বলেছি। 72-এর নির্বাচনে সবগুলো ছাত্রলীগ জিতেছিল, তাদের কেউ জিতে নেই। 73-এর নির্বাচনে সবগুলো আমরা জিতেছিলাম, আমি 2 বার জিতেছিলাম, আমরা ওরকম করে এমপি হতে পারি নাই। তো ওইটার সাথে যদি আপনি জাতীয় নির্বাচন ইকুয়েট করেন, সেটা কারেক্ট হবে না। কিন্তু যদি এমন হয়, ধরেন ছাত্র রাজনীতি যে মাত্রায় উঠেছে, জাতীয় রাজনীতি, আমি রাজনীতি বলছি কিন্তু নির্বাচন বলছি না, জাতীয় রাজনৈতিক দলও সেই মাত্রায় উঠেছে, ওইটা অনেক বড় হেল্প করতে পারে। সেই অর্থে ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের জেতা জামাত ইসলামকে একটা লিপ ফরওয়ার্ড দেবে। যারা এটা অস্বীকার করবে তারা ভুল করবে, কিন্তু আমি বলছি সেই লিপটা, সেই উল্লম্ফনটা এত বড় হবে না যে এইটা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারে, ওইটা হবে না আমি মনে করি। রেজাল্ট যখন হবে তখন বোঝা যাবে। কিন্তু এইটা আবার কোনো ক্যাম্পেইন করছি না যে বিএনপির পক্ষে বা ইয়ে। আমি সবসময় বলি এটাও যে আমি ক্যাম্পেইন করছি না, কিন্তু ট্রুথ ইজ ট্রুথ। এটা মানতে চান না তাহলে ভুল, এটা বললে মনে করেন বোধহয় ক্যাম্পেইন হল, তাহলেও ভুল। বরঞ্চ সত্যটা স্বীকার করে নেওয়া ভালো, পাবলিককেও বলা ভালো, এবং বলো যে তুমি এই করলে এই ভুল পরবর্তীকালে হতে পারে। যেমন আমি সমালোচনা করতে পারি যে তাদের সম্পর্কে আরও কী কী বলা যায় ইসলামপন্থী রাজনীতির ব্যাপারে, কিন্তু ওইটা আমি এখন বলছি না। আমি বলছি যে এই আলোকে যদি দেখি তাহলে জামাত ইসলাম কি আরও এগোবে? ডিপেন্ডস। যদি বিএনপি বেশি ব্যর্থ হয় আরও, সে জায়গা কে নেবে? ওই জায়গা ফিল আপ করবার মতো অন্য কাউকে এখন মানুষ পায়নি। আমরা সেই শক্তি হবার জন্য চেষ্টা করেছি, এখনও করি, কিন্তু তারপরেও আমাদের চাইতে জামাত ভালো করেছে। জামাতের ক্রিয়ায়, এবং জামাতকে সাপোর্ট করবার মতো শক্তি আছে, যেই শক্তি আমাদের নাই। সাপোর্ট করার মতো শক্তি বলতে আমি সব মিলে শক্তির কথা বলছি, তারা সাপোর্ট করেছে। খেয়াল করবেন 28 অক্টোবর গত বছরের যখন বিএনপি সমাবেশ ভেঙে দেওয়া হলো, একদম পুরা সন্ত্রাস নেমে একটা রেইন অফ টেরর, তখন মাঠে কেউ ছিল না, আমরা ছিলাম, গণতন্ত্র মঞ্চ, আমাদের 6টা দল। কিন্তু তারপরে যখন পরিবর্তনটা হলো, তখন দেখা গেল ফোকাসটা হয় বিএনপি নইলে জামাত, এবং এদের সাথে আমাদের ফোকাস তো দেয়নি কেউ। কেন? মেবি তারা আমাদের হিসেবের বাইরে রেখেছে, মেবি তারা আমাদের পছন্দ করে না, মেবি তারা মনে করে আমাদের চাইতে তারা বেশি নির্ভরশীল, যে কোনো কারণে হোক। এটা হয় কি, অনেক সময়ই পরিবর্তনের সাথে সাথে অনুঘটক যারা থাকেন তাদের অ্যাটিটিউডটা কী হয়। সো সাদিক কায়ুমরা বা এরা ভবিষ্যতে কি করবে নির্ভর করছে। যদি তাদের পার্টি ক্যান রাইজ অ্যান অকেশন, আরও সামনের দিকে যেতে পারে, আরও ভালো করতে পারে, এরা তো নমিনেশন নিশ্চয়ই পাবে, এরাও হয়তো এমপি হবে, আরও কিছু হতে পারে। কিন্তু দল এখনই কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমি জানি না এগুলো তারা কীভাবে জবাব দেবে। যেমন ধরেন 1-2টো বলি, এটাও আমি আবার জামাতের সমালোচনা করব এই টার্গেট নিয়ে করছি না, কিন্তু এটা ফ্যাক্ট। দুর্গা পুজোতে আমি গেছি, দুর্গা মন্দিরের সামনে, দুর্গা মূর্তির সামনে, দেবীর সামনে যেভাবেই বলেন, গেছি, দেখেছি, তাদের সাথে থেকেছি, আমাকে নিয়ে কোনো প্রশ্ন হয়নি এটা। কিন্তু জামাত ইসলামের নেতারা গিয়ে বসে আছেন, তারপর দলের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে তো আমরা মূর্তি পূজার সমর্থক হয়ে গেলাম, আমরা তার বিরোধী হবার কথা। কোনো জবাব তো জামাত দেয়নি। এটা কি দিতে পারবে? আমি মনে করি নো। একটাই জবাব হতে পারে যে আমরা হিন্দুদের ভোট চাই, সেই জন্য গেছি, আর কোনো জবাব তো নেই। তো একইভাবে ধরেন গান গাইছে, শহীদ মিনারে যাচ্ছে, ফুল দিচ্ছে, এগুলো অনেক কিছুই আছে। মানে যখনই আপনি রিলিজিয়নকে একটা ডগমার মতো মনে করবেন না, এবং সেটা আপনি জাতীয় রাজনীতির ক্ষেত্রে চর্চা করবার চেষ্টা করবেন, সেটা মুশকিল। আপনি ব্যক্তিগতভাবে ধর্মাচার যখন করেন, তখন আপনি একদম সাত্ত্বিক মুসলমান হতে পারেন, মানে খাঁটি মমিন মুসলমান হতে পারেন, একজন সাত্ত্বিক ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু ওইটাই যদি জাতীয় রাজনীতির ক্ষেত্রে করতে যান, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি শুধু কি হিন্দুদের পক্ষে কথা বলবেন, মুসলমানদের পক্ষে বলবেন না? লেনিনের মতো লোক, কমিউনিজমের কী বলবেন, ফাদার,
তিনিও শেষ পর্যন্ত মাই ডিয়ার মুসলিম কমরেডস বলেছেন। এটা নিয়ে বহু সমালোচনা তখনও হয়েছে, কিন্তু পরে সবাই বলেছে যে এইটা বলাটাই ঠিক, বিকজ ওইটা হলো প্র্যাকটিক্যাল। তো এই জায়গাতেও ওই জন্যে এই রাজনীতির ভবিষ্যৎ কি, যাক বিতর্ক তো এটা আবার একটা লম্বা একটা ফিলোসফি। আমি অন্য একটা বিষয়ে যেতে চাই, যেটা বলেছিলাম যে আপনি কয়েকবার নির্বাচন করেছেন কিন্তু শেষ পর্যন্ত জনপ্রতিনিধির যে সংসদের জায়গা সেখানে ফিরতে পারেননি। সম্প্রতি আপনি বলেছেন যে আমার মনে হয় যে অনেক সমালোচনার পরেও মানুষ বিএনপিকেই ভোট দেবে, বিজেসির একটি প্রোগ্রামে আপনি 24শে নভেম্বর বলেছেন। এটা কি মানে সত্যি আপনি বিশ্বাস করে বলেছেন, নাকি এটাও আপনার একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি? যেহেতু আপনি বগুড়া থেকে ইলেকশন করেন, ওইখানে বিএনপির একটা ভোট ব্যাংক আছে, এবং মাহমুদুর রহমান মান্না এবারও তো নিশ্চয়ই নির্বাচন করবে আপনার আসন বগুড়াতেই। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত কি রাজনীতিতে মাহমুদুর রহমান মান্না বের হয়ে আসবে? আমি রাজনীতিবিদ, আমার এই অনুষ্ঠানে যেই আসে তাকে আরেকটি প্রশ্ন করি, আমি একটু লেন্দি করে ফেলছি, আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে ফেলি, তারপর হ্যাঁ প্লিজ, তারপরে আমি শেষ প্রশ্নটি করব। মানে এই প্রশ্ন আপনি আমাকে করতেই পারেন, সেটাতে আমার ভাববার বিষয় আছে, কষ্ট পাবার বিষয় নেই। সেটা হলো কি, আমি এরকম বলছি, এটা দাবি করছি, আমি প্রায় সবসময় ভাবি বাস্তবের সাথে প্রয়োগের মিলটা রেখে যাতে রাজনীতি করতে পারি। অনেক সময় হয় না, বলে বা এখানে বললে ভালো হবে, মানুষ সাপোর্ট করবে, আমি এরকম বলি না। আমার বহু ক্ষেত্রে এরকম হয়েছে এলাকাতে, এই রাস্তাটা আপনি করে দেবেন, এটা কমিটমেন্ট করেন আমরা ভোট দেবো, আর করতে পারবো যে আমি জানি না কী জন্য কমিটমেন্ট করবো, সেটা আমি বলতে পারবো না। আমি যদি ক্ষমতায় কখনো যাই বা এই দায়িত্ব পাই, আমি দেখবো, তাতে হয়তো ভোট কমেছে, কিন্তু আমি ওই জায়গায় করিনি। এবং এই জন্যে আমি এখনও দাবি করি যে আমি যে কাজগুলো করছি, যে আচরণ, উচ্চারণ, ক্রিয়া, সব কিছু আমি রিয়েলিটির সাথে সম্পর্ক রেখে করবার চেষ্টা করছি। বগুড়ার বিষয়টা হচ্ছে, আমি বগুড়াতেই ইলেকশন করেছি। আমার জন্য যদি সাধারণভাবে বলেন না, তাহলে এখন ঢাকা ইলেকশন করা কমফোর্টেবল। আমাদের তো বয়স হচ্ছে, এখন ওই এলাকার মধ্যে, আমার এলাকায় বগুড়া খুব শীতই আমি ভয় পাচ্ছি। কিন্তু ঢাকা আমার বাড়ি বগুড়াতে, আমার এস্টাবলিশমেন্ট তো ঢাকা আমার যদি কমফোর্টেবল হয়, কিন্তু আমি এটা করছি না, কারণ ওইখানে আমি ইলেকশন করি, তাই করতে যাচ্ছি। সেইখানে আমি ধরেন বিএনপি যাদের একটা সহযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত হওয়ার কথা, এক ধরনের বিরোধিতার সম্মুখীন হচ্ছি। দল ঠিক নয়, কিন্তু দলের অংশ, ক্যান্ডিডেট থাকে না, পত্রপত্রিকা তো লেখালেখি হচ্ছে। আমি ওটা দেখছি, এটা ওদের ব্যাপার, আমি তাদের ওদের নাকও করাই না, কমেন্টও করি না। তারা হয়তো আমার সম্পর্কে বলছে, কিন্তু আমি কোনো কমেন্ট করি না। আমি একই কথা বলছি, ওদেরকে উইন করবার জন্যে বিএনপির উপরে নির্ভর করে ভোট করার মতো স্টুপিডিটি কিছু আছে বলে আমি মনে করি না। যখন সমঝোতাটা হবে, তখন তো আমার হিসাবের মধ্যে তারা আসবে। এখন আমার হিসাবের মধ্যে আছে কিন্তু মনে, আমি যদি মনে করি যে না, এই হিসাবটাকেই ধরে আমার এগোতে হবে, দেন অ্যাগেন আই এম এ স্টুপিড। আমি বলবো যে না, ওইটা আমি করছি না। এবং তাদেরকে মন ভজানোর জন্যে, তাদের পটাবার জন্য কথা বলা, এত স্টুপিড ওরাও নয় যে আমি একটা ভালো কথা বললাম বলে আমাকে সাপোর্ট দিয়ে দিল, তা তো হবে না। ওই রকম করছি না। আমি যেটা মনে করি তা হচ্ছে যে মানুষের কাছে অল্টারনেটিভ কী আছে আমি দেখি না। আমি বলেছি কিছু পরিমাণ ভোট নিশ্চয়ই জামাতে যাবে, আমি এটাও বলছি, কিন্তু সেইটা এমন হবে না যে বিএনপিকে পরাজিত করতে পারে। সারা দেশের আসন ধরে ধরে যদি আপনি হিসাব করেন, আমি দর্শকদেরও বলবো, যার বাড়ি যেখানে তার আশেপাশে হিসাব করে দেখেন আমার কথাটা ঠিক কী না। জেলার মধ্যে ধরেন 7টা সিট আছে, হয়তো দেখবেন 2টা সিটের কথা বলবে, হ্যাঁ এখানে জামাত কিন্তু ভালো, বাকি 5টা বলতে পারবে না। কারণ ওইভাবে তারা গড়ে ওঠেনি। একটা পার্লামেন্টারি পার্টি হিসেবে জামাত এখনও বিএনপির কাছে তেমন কিছু মনে করি না আমি, তার থেকে বলেছি। এবং এটা একদম জাস্ট অ্যানালিস্ট হিসেবে বলেছি, কোনো রাজনৈতিক ফায়দা টাদা এগুলো চিন্তা করে কথা বলিনি আমি। নির্বাচনের প্রার্থী হিসাবে কমন প্রশ্নটি করব, কিন্তু তার আগে একটু ছোট্ট বিষয় ধরেই যেতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে খুব সমালোচনা হচ্ছে, যে চট্টগ্রাম বন্দর আমরা বিদেশিদেরকে অপারেশনাল জায়গায় দিয়ে দিচ্ছি। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আগে যেরকম করে বলা হতো না, আমি দেখছি ব্যাপারটা পুরোটা ঘুরে যাচ্ছে। এই জায়গায় খুব কড়া করে হয়তো বলা উচিত, কিন্তু অত কড়া আমি বলছি না। এখন আমাকে আরেকটা হয়তো ভাবতে হবে, বুঝতে হবে। সেটা হচ্ছে, অ্যাজ ইফ দ্য পোর্ট ওয়াজ লুজিং, আমরা একটা কোম্পানিকে দিচ্ছি, যারা আমাদেরকে কমিট করছে, তারা আমাদেরকে প্রফিট করিয়ে দিতে পারবে। তো এখন ধরেন বিজনেস ইজ বিজনেসে প্রফিটটাই বড়। আমার পোর্ট যদি
লুজ করতে থাকে, টাকা লোকসান হতে থাকে, সেইখানে কোনো একটা কোম্পানি, আমি পারছি না, বিদেশি তারা ব্যবসা করলো, তারা যা প্রফিট করে করুক, কিন্তু আমি প্রফিট পাচ্ছি, তাহলে এটা তো সারা পৃথিবীতে এই নিয়ম আছে। আমি তখন এটা সেরকম বলিনি, কিন্তু প্রথম ওই যে ওখানকার চার্জ বাড়িয়ে দিল, তখন আমার মধ্যে প্রশ্ন হলো। আর এখন যেরকম দেখছি কারোর সাথে কোনো কথাই বলা হচ্ছে না, এইটা কেন? আমাদেরকে বলতে পারতো সরকার যে এই কারণে আমরা এটা দিতে চাই, বা গভর্নমেন্ট একটা এক্সপ্লেনেশন দিতে পারতো, জনগণকে বলতে পারতো। কিছু না বলে করছে, এটা ডেফিনেটলি প্রশ্নবোধক এবং এটার বিরোধিতা করা উচিত। এবং শেষ প্রশ্নটি, আপনার নির্বাচনী আসন বগুড়া ২ শিবগঞ্জ। মাহমুদুর রহমান মান্না, বয়সও আপনার অনেক হয়েছে, রাজনীতির অভিজ্ঞতাও অনেক। মাহমুদুর রহমান মান্না এবার যে নির্বাচনটি করতে যাচ্ছে, কি কারণে শিবগঞ্জের মানুষ আপনাকে ভোট দিবে? মানে এই প্রশ্ন এলাকার লোককে জিজ্ঞেস করেন। আমার যিনি প্রতিদ্বন্দ্বী, উনি একটা ওই চ্যানেল করেছেন, ও এরকম জিজ্ঞেস করে লোকজনকে। ও তো চেষ্টা করে যে তার পক্ষে যাতে বলে, কিন্তু তারা বলে। হয়েছে কি, আমি না কয়েকবার নির্বাচন করেছি, আমার নামে এমন কোনো দুর্নাম নেই। এমন কেন? কোনো দুর্নামই নাই। এলাকার লোকজন মনে করে এই লোকটা ভালো, আর একটা মনে করে সিম্প্যাথি, এতবার এসছে, তাকে এবার আমরা দেবো। জিজ্ঞেস করলে তারা বলবে দেবো কেন, কারণ মানুষটা ভালো, প্রধানত এইটা বলে। আমি একটা ইকোনমিক প্রোগ্রাম আমার আছে, আমার একটা ভিশন আছে। আমি মনে করি যে ধরেন আমি শিবগঞ্জে ভোট করব, শিবগঞ্জ কীভাবে নিজের মতো করে দাঁড়াতে পারে। আমি একটা জায়গায় গেছি, সভা হচ্ছে, জনসভা, লোকজন আমাকে বললো যে এখানে একটা বড়ো হাট ছিল, হাটটা মরে গেছে, আপনি যদি যেতেন, আপনি যদি সরকারে যান, এই হাটটা আবার চালু করতে পারবেন? আমি তাদের বলেছি আমি এখনই জবাবটা দিতে পারবো না, কিন্তু আমি এটা অনুভব করি, গ্রামের হাটগুলো যদি মরে যায় তাহলে গ্রামের অর্থনীতি মরে গেল। আমি এটা সিরিয়াসলি দেখব, এবং আমি মনে করি প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে আমি এটা অনুরোধ করি, যে পার্টিরই হোক, আপনার নির্বাচনী এলাকার মানুষের যাতে সঙ্গতির মধ্যে আসতে পারে, সেই জন্যে কী কী কর্মসূচি হওয়া উচিত, ওই নির্বাচনী এলাকার ভিত্তিতে সেটার কর্মসূচি তৈরি করেন, এবং যখন জিতবেন আপনার সরকার যদি যায়, সেই সরকারকে বলেন এই ভিত্তিতে কর্মসূচি দেন। এটা যদি হয় তাহলে ধরেন মানুষ তো মনে করবে না মাহমুদুর রহমান মান্না আমাদের কথা ভাবি, সেই কারণেই ভোট দিতে পারে। আমি এই জন্যে ভোট চাই। কিন্তু বাকি যেটা বললাম সেটা মানুষের কালচারাল অ্যাপটিটিউডের কথা বলে। আপনার যে রাজনৈতিক দল নাগরিক ঐক্য, এর রাজনৈতিক মার্কা হচ্ছে কেটলি। আপনি কি কেটলি নিয়ে নির্বাচন করবেন, নাকি কোনো জোটের সাথে নির্বাচন করবেন এবং মার্কাটা ধানের শীষ হয়ে যেতে পারে? না না, জোটের সাথে তো নির্বাচন, জোট ঠিক না, সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব। কিন্তু আরপিও যেটা সংশোধন করেছে তাতে আমার নিজের মার্কার বাইরেতে যাওয়ার সুযোগ নেই, আর তাই নিয়েই করতে হবে। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, আপনি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।